বন্ধুরা, আপনারা জানেন যে 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় রাম মন্দিরে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। আর তখন থেকেই দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হতে শুরু করেছে অযোধ্যায়। 500 বছরের সংঘর্ষ, 134 বছরের দীর্ঘ আইনি লড়াই আর দীর্ঘ 4 বছর হাজারো সনাতনীদের কঠোর পরিশ্রমের পর অবশেষে 1200 স্তম্ভের উপর অবস্থিত এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আপনারা কি জানেন, এই স্তম্ভগুলো লাগানোর সময় মন্দিরে যখন খনন কার্য করা হচ্ছিল তখন এমন এমন চমৎকারী ঘটনা ঘটে যা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যায়। আজ এই ভিডিওতে এরকমই মন্দির তৈরির সময়ে ঘটা কিছু অলৌকিক ঘটনা তুলে ধরব, তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 5ই আগস্ট 2020 500 বছরের অপেক্ষার পর সেই রাম মন্দিরের ভূমি পুজো হয় আর মন্দির নির্মাণের কার্যকে তৎক্ষণাৎ শুরু করা হয়। ওই সময় ইঞ্জিনিয়াররা মন্দির নির্মাণের জন্য 1200 স্তম্ভের একটি ডিজাইন নির্মাণ করেছিলেন। সুদূর আমেরিকা থেকে একদল বিজ্ঞানীকে ডাকা হয় যাতে তারা মন্দিরের নিচের মাটিকে পরীক্ষা করে সমস্ত দুর্বলতাগুলোকে ইঞ্জিনিয়ারদের জানাতে পারেন। এর একটাই কারণ ছিল, যাতে মন্দিরের ভিতকে শক্ত বানানো যায়। মন্দিরের স্তম্ভকে এতটাই শক্ত বানানো যায় যাতে আগামী 1000 বছর পর্যন্ত এই মন্দির টিকে থাকে। তাই প্রথমে 100 ফুট গর্ত করা হলো, পরে তা বাড়িয়ে 200 ফুট গর্ত করে মন্দির নির্মাণের কার্য শুরু হয়। কিন্তু যেই রাম মন্দির নির্মাণ করার জন্য মাটি কাটা শুরু হলো, তখন এমন কিছু ঘটনা ঘটলো যা দেখে আমেরিকার বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যায়। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তখন সুদূর আমেরিকা থেকে কয়েকজন বিজ্ঞানী আসেন। তারা রাম মন্দির নির্মাণ কার্যে সহায়তা করতে চান। রাম মন্দির নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ স্বাভাবিকভাবেই এগোচ্ছে, কিন্তু মাটি খোঁড়ার সময়ে জমির একটা অংশ নরম হতে থাকে, যা দেখে বিজ্ঞানীরা খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর বিজ্ঞানীরা আরো গভীরভাবে মাটি খুঁড়তে বলেন। এরপর সেই স্থানটি থেকে অনবরত জলের ধারা বেরিয়ে আসতে থাকে। তখন তড়িঘড়ি পরীক্ষা করার জন্য ওই স্থানের বালি ও মাটির স্যাম্পেল সংগ্রহ করা হয় আর দ্রুত সায়েন্স ল্যাবে গিয়ে পরীক্ষা করা হয়। তখন তারা জানতে পারেন ওই জল আসছে সরজু নদী থেকে, আর এই জলের জন্যই মন্দিরের মাটি নরম হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই জল বিজ্ঞানীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তখন তারা বুঝতে পারে না যে কি করবে। এই জল যদি মাটিকে নরম করে দেয় তাহলে মন্দিরের পিলার দুর্বল হয়ে যাবে আর জলের কারণে পিলারের ক্ষতি হতে পারে। এরপর বিজ্ঞানীরা টেস্টিং করে 12টি নতুন করে স্তম্ভ নির্মাণ করলো এবং মাটির 100 ফুট নিচে বসিয়ে 28 দিন পর্যন্ত পরীক্ষা করে 28 দিন পরে সেই স্তম্ভগুলির উপরে 700 টন ভর প্রয়োগ করা হয়। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না। সেই 12টি স্তম্ভ নিজের জায়গা থেকে সরে যায়। এরপরে রাম মন্দির নির্মাণ কার্য থামিয়ে দেওয়া হয়। এরপর বিজ্ঞানীরা এটা বুঝতে পারছিলেন না যে কিভাবে এই ভেজা মাটির উপরে পিলার নির্মাণ করবেন। কিন্তু তারা তখন জানতেন না যে এই মন্দির নির্মাণে স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে। অবশেষে কোনো উপায় না পেয়ে বিজ্ঞানীরা অযোধ্যাবাসীর সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা শুরু করেন। প্রতিটি অযোধ্যাবাসী জানতেন, যদি সরজু নদীর জলধারা না থামে তাহলে মন্দির নির্মাণ কার্য শুরু করা সম্ভব নয়। আর তখনই ভক্তদের আস্থা রেখে প্রভু শ্রীরামচন্দ্র তাদের পথ দেখালেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির যেসব ব্যক্তিরা এই প্রজেক্টে কাজ করছিলেন তাদের মাথায় হঠাৎ এক বুদ্ধি আসে। তারা ভেজা মাটিতে বসানোর জন্য উপযুক্ত পিলার নির্মাণ করার পদ্ধতি বার করেন। এই ঘটনা দেখে যে বিজ্ঞানীরা যে কোনো বিষয়ে কারণ খুঁজে বের করেন তারা পর্যন্ত ভগবান শ্রীরামের ভক্ত হয়ে যান আর তারাও রামলালার মন্দিরের দৈবিক শক্তি অনুভব করলেন। আর তারপর মন্দির নির্মাণের কাজ পুনরায় শুরু হয়ে গেল। তবে বন্ধুরা,
এটা সবেমাত্র শুরু ছিল। এরপর যখন বিজ্ঞানীরা পিলার বসানোর জন্য মন্দিরের নিচের মাটিতে 200 মিটার গভীর গর্ত করলেন, তখন তারা এমন কিছু পেলেন যা দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন। আসলে যে রাম মন্দিরের অস্তিত্বের জন্য সনাতনীরা 500 বছর ধরে লড়াই করেছে, যার জন্য 134 বছর ধরে কোর্ট কেস চলছিল, যার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, ইতিহাসে তার উপস্থিতির প্রমাণ এই পবিত্র ভূমির নিচেই লুকিয়েছিল। মন্দির নির্মাণের সময় 200 ফুট ঘোরা গর্তের নিচে পুরনো রাম মন্দিরের বেশ কিছু প্রমাণ পাওয়া যায়, যার মধ্যে অনেক মূর্তি ও স্তম্ভ ছিল। কিন্তু এবার প্রশ্ন হলো, সেই রাম মন্দিরের নির্মাণ কে করেছিলেন? কি করে বাবর রাম মন্দিরকে ভেঙে তাকে বাবরি মসজিদ বানিয়েছিল? এই রহস্যময় ইতিহাস সম্পর্কে খুব কম মানুষই জানেন। কিন্তু আপনারা যখন এই বিষয়ে জানবেন, তখন আপনারাও অবাক হবেন, আর আপনাদের মুখে আসবে শুধু একটি মাত্র নাম, জয় শ্রীরাম। বন্ধুরা, রাম মন্দিরের ইতিহাস অনেক পুরনো। এই ভূমিতেই শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তাই অযোধ্যাকে রাম জন্মভূমি বলা হয়। বলা হয় শ্রীরামচন্দ্রের জলসমাধি নেওয়ার পর অযোধ্যা নগরী কয়েক বছরের জন্য উজাড় হয়ে যায়, কিন্তু তার জন্মভূমিতে তৈরি মহল একই রকম ছিল। ভগবান শ্রীরামচন্দ্রের পুত্র কুশ পুনরায় অযোধ্যা নগরীর নির্মাণ করেন। এই নির্মাণের পর সূর্য বংশের আগামী 44 বংশধর মহারাজা বৃহদ্বলীর রাজত্বকাল পর্যন্ত অযোধ্যা উন্নত ও সম্ভ্রান্ত ছিল। কৌশল রাজা বৃহদ্বলীর মৃত্যু মহাভারতে অভিমন্যুর হাতে হয়েছিল। মহাভারতের যুদ্ধের পরে অযোধ্যা নগরী সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়, কিন্তু রাম জন্মভূমির অস্তিত্ব একই রকম থেকে যায়। এবং বহু বছর পর উজ্জয়িনীর সম্রাট বিক্রমাদিত্য এক সময় ঘুরতে ঘুরতে অযোধ্যা পৌঁছে যান এবং অবশেষে ঋষি মুনিদের কাছ থেকে জানতে পারেন অযোধ্যা শ্রী রামচন্দ্রের জন্মভূমি। তখন রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় সরোবর কূপ ও রাম মন্দির নির্মাণ করলেন। কথিত আছে তিনি 84টি কালো স্তম্ভের উপরে বিশাল রাম মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরে অদ্ভুত সুন্দর রাম মূর্তি স্থাপন করা হয়েছিল। বিক্রমাদিত্যের পরবর্তী রাজারা তাদের রাজত্বকালে এই মন্দিরের দেখাশোনা করেছিলেন। এরপর 1400 শতাব্দীতে মুঘলরা ভারত দখল করেন। তারপর 1527 খ্রিস্টাব্দে রাম মন্দির ভেঙে ফেলা হয় এবং রাম মন্দিরের জায়গায় মুঘল শাসকেরা বাবরি মসজিদ তৈরি করেন। মসজিদের অভিলেখন থেকে স্পষ্ট জানা যায় যে মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি বীরবাকি 1528-29 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। সেদিন থেকে রাম মন্দির পুনর্নির্মাণের জন্য সংঘর্ষ চলতে থাকে। এরপর অবশেষে রাম মন্দির বানানোর পক্ষে রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। তারপর 5ই আগস্ট 2020 সালে রাম মন্দিরের ভূমি পুজো হয়, আর 22শে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় রামলালা বিরাজমান হলেন নিজের জন্মভূমি অযোধ্যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।